স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো হিস্ট্রি মেজর নিয়ে, তোমরা 6th সেমিস্টারে, তাদের জন্য আজকে মেজর পেপার 10 থেকে ভীষণ গুরুত্বপূর্ণ কিছু 2 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব ইতিহাসের। চলো, আজকে পার্ট 3 ক্লাস, কারণ পার্ট 2 এর মাধ্যমে আমরা কিন্তু পার্ট 1 এবং 2 এর মাধ্যমে অনেকগুলো 2 নম্বরের প্রশ্ন আলোচনা করেছিলাম। আজকে তার লাস্ট পার্ট, আমরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, সময় নষ্ট একেবারেই করো না, যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে অল সাবজেক্টের 1199 টাকা, কিন্তু আমরা এখন দিচ্ছি পুরোপুরি অফার, কোনো কোর্স ফি লাগবে না, মাত্র 99 টাকা অ্যাডমিশন বা রেজিস্ট্রেশন ফিস লাগবে, বাকি সব তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ। প্রথম 100 জন স্টুডেন্টের জন্য কিন্তু এই অফারটা রয়েছে। চলো, দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি ক্লাসটি। কোন অঞ্চলকে, প্রথম প্রশ্ন, কোন অঞ্চলকে শিখর ভূম বলা হতো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যারা এসকেবিইউ আন্ডার পড়াশোনা করছো। দেখো কি বলছে, প্রাচীন ও মধ্যযুগে মানভূম জেলার পঞ্চকোট বা পঞ্চেত রাজ্য সংলগ্ন অঞ্চলটিকে আমরা শিখর ভূম কিন্তু বলি। এই অঞ্চলের শাসকরা শিখর উপাধি কিন্তু লাভ করতেন, এবং ভূম মানে ভূমি বা জমি, এবং শিখর মানে যে রাজারা বা শিখর নামক যে মানুষেরা যেখানে থাকতেন, এখানে বলছে এই শাসকরা, যারা শিখর নামে শাসকরা বা উপজাতি শাসকরা যেখানে থাকতো, তাকে বলা হতো শিখর ভূম। নেক্সট কোশ্চেন বলছে 1879 সালে মানভূম জেলার প্রকৃত সীমানা কি ছিল? বলছে 1879 সালে মানভূম জেলার সীমানা ছিল উত্তরে হাজারিবাগ ও বীরভূম, দক্ষিণে সিংভূম, পূর্বে বাঁকুড়া ও বর্ধমান এবং পশ্চিমে রাঁচি জেলা পর্যন্ত কিন্তু বিস্তৃত ছিল এটি। নেক্সট চলে আসবো পরবর্তী প্রশ্নে, আমরা কি কি বলেছে পরবর্তী প্রশ্নে একটু দেখে নেই। পরবর্তী প্রশ্নে মানভূম জেলার ঝুমুর সঙ্গীত ও নৃত্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলেছে দেখো, ঝুমুর হলো মানভূমের হৃদয় স্পন্দন, হৃদস্পন্দন বলতে পারি। ঝুমুর নৃত্যটা খুব ফেমাস মানভূমের। এটি মূলত কৃষিভিত্তিক সমাজের গান ও নাচ, মানে মানুষ যারা কৃষিকাজ করে তারা নাচ এবং গান একত্রিতভাবে করে এই ঝুমুর নৃত্যের মধ্যে দিয়ে। বলছে শালি ধানের চাষ বা করম পুজো উপলক্ষে কিন্তু মাদল ও ধামসার তালে তালে ঝুমুর গান ও নাচ কিন্তু পরিবেশিত হয়। ভীষণ মানে টাচ করে, ভীষণ হৃদয়কে আমাদের টাচ করে এই ডান্স ফর্মটা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, জেভিপি কমিটির কারা সদস্য ছিলেন? জেভিপি, দেখো, জে ফর জওহরলাল নেহেরু, ভি ফর বল্লভভাই প্যাটেল, আর হচ্ছে পি ফর পট্টাভি সীতারামাইয়া। বলছে জেভিপি কমিটির সদস্যরা ছিলেন জওহরলাল নেহেরু, যিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, দেন বল্লভভাই, সর্দার বল্লভভাই প্যাটেল, ভি, এটা ভি দিয়ে লেখা হতো, এটা জে দিয়ে লেখা হতো, এবং পট্টাভি সীতারামাইয়া অর্থাৎ পি দিয়ে লেখা হতো। এবার এদের তিনজনের নাম অনুসারে, এরা তিনজন মিলে যে কমিটি গঠন করেছিল তার নাম অনুসারে এটাকে বলা হয় জেভিপি কমিটি। অর্থাৎ এই কমিটি ভাষাভিত্তিক ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের বিষয়টি খতিয়ে দেখার জন্য কিন্তু 1948 সালে কিন্তু এটা গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো, টুসু সত্যাগ্রহ বলতে আমরা কি বুঝি? টুসু সত্যাগ্রহ, কোশ্চেনটা দেখে নাও। টুসু সত্যাগ্রহ কি? এখানে লেখা আছে, দেখো টুসু সত্যাগ্রহ কি বলছে। 1954 সালে মানভূমে ভাষা আন্দোলনের অংশ হিসাবে টুসু গানের মাধ্যমে যে অহিংস আন্দোলন শুরু হয়েছিল তাকেই কিন্তু টুসু সত্যাগ্রহ বলা হয়েছে। হাজার হাজার মানুষ কিন্তু টুসু গান গেয়ে কিন্তু কারাবরণ করেছিলেন। পরবর্তী প্রশ্নগুলো আলোচনা করব আজকে, আরো 5টা প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা হবে, ডিটেলসে আলোচনা করব। কিন্তু তার আগে তোমাদেরকে বলবো, তোমরা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো। 99 রুপিসের বিনিময়ে রেজিস্ট্রেশন করলে তোমরা এই সমস্ত নোটসগুলো, এটা শুধুমাত্র 2 মার্কসের গুলো করানো হচ্ছে, আরও তোমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী যে যে প্রশ্নগুলো থাকে, অর্থাৎ 5 নম্বরের 10 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর এবং তার সাজেশন, 6 সেমিস্টারের পুরো হিস্ট্রি নোটস সমস্ত কিছু পেতে পারো। যেটা তোমাদের 1199 এর কোর্স ফি, সেটা এখন আমরা দিচ্ছি প্রথম 100 জন স্টুডেন্টের জন্য মাত্র রেজিস্ট্রেশন ফিসের বিনিময়ে। তো দেরি না করে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 মানে 82 নাম্বারের মাধ্যমে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। নেক্সট প্রশ্ন চলে আসবো আমরা,
ভবপ্রীতানন্দ ওঝা কে ছিলেন? আবার বলছি ভবপ্রীতানন্দ ওঝা কে ছিলেন? কি বলছে দেখো, ভবপ্রীতানন্দ ওঝা ছিলেন পুরুলিয়ার রঘুনাথপুর অঞ্চলের একজন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ও সমাজসেবী। তিনি ঝুমুর ও লোকসঙ্গীতের মাধ্যমে কিন্তু সামাজিক সচেতনতা প্রসারে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করেছিলেন। ঠিক আছে, চলে আসবো পরবর্তী প্রশ্নের দিকে। এখন কখন এবং কোথায় চুয়ার বিদ্রোহ শুরু হয়েছিল? আবার বলছি, কখন এবং কোথায় চুয়ার বিদ্রোহ শুরু হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। কি বলছে দেখো, 1768-69 সালে মেদিনীপুরের জঙ্গলমহল অঞ্চলে প্রথম চুয়ার বিদ্রোহ শুরু হয়েছিল। ব্রিটিশদের ভূমি রাজস্ব নীতি ও শোষণের বিরুদ্ধে আদিবাসী ভুইয়া ও চুয়ারেরা অস্ত্র ধারণ কিন্তু করেছিল। দেন বলছে পতাকা সত্যাগ্রহ কি? পতাকা সত্যাগ্রহ কি? ধ্যান দিবা। বলছে জাতীয় পতাকার মর্যাদা রক্ষা এবং ব্রিটিশদের নিষেধাজ্ঞা অমান্য করে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলনের যে অহিংস আন্দোলন পুরুলিয়ায় হয়েছিল তাকেই কিন্তু পতাকা সত্যাগ্রহ বলা হয়। এবং আজকের সর্বশেষ প্রশ্ন তোমাদের, সেটা হচ্ছে লাবণ্য প্রভা দেবীর লেখা দুটি প্রবাদের নাম উল্লেখ করো। আবার বলছি, লাবণ্য প্রভা দেবীর লেখা দুটি প্রবাদের নাম উল্লেখ করো। এখানে বলছে লাবণ্য প্রভা দেবীর লেখা দুটি উল্লেখযোগ্য প্রবন্ধের নাম। হ্যাঁ, এখানে প্রবন্ধের নাম বলেছে। প্রবন্ধের নাম হলো ভাষা আন্দোলনের স্মৃতি এবং মানভূমের নারী আন্দোলন। এই দুটো কিন্তু তোমাদের মানে লাবণ্য প্রভা দেবীর লেখা দুটি প্রবন্ধের নাম। তো তিনি ভাষা আন্দোলনে কিন্তু একজন তেজস্বিনী নেতৃত্ব কিন্তু ছিলেন। তো আজকের এই ক্লাসটিতে আমি মাত্র এতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তোমরা এসকেবিইউ এর আন্ডারে যারা বিভিন্ন ছাত্রছাত্রীরা রয়েছে, তোমরা এই ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। তো স্টুডেন্ট, দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।